মহাখালীর ক্যান্সার হাসপাতাল। এই তরুণের নাম ফয়সাল, বয়স 25 বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। ক্যান্সারের কারণে একটি পা কেটে ফেলতে হয়েছে ফয়সালের, তাতেও কাজ হয়নি। ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরে। সুস্থ হবার আশায় চলছে চিকিৎসা। কেসি মেমোরিয়াল ওইখানে এসে হাসান মাসুদ পঙ্গু, ডাক্তার হাসান মাসুদ সাহেব তার দিয়ে কাটাইছি। তারপরে 3 বছর ভালো ছিলাম। 3 বছর পরে এখন এই জীবাণুটা আবার লাঞ্চে দেখা দিছে। কিন্তু ক্যান্সার থেকে রক্ষা পেতে যে ঔষধ তাকে দেয়া হচ্ছে, তাতে কাজের কাজ কতখানি হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এটা যদি নিম্নমানের হয়, যদি এটা মনে করেন না হয়, তো আমার অসুখ বাড়বে ছাড়া কমবে না। তখন তো আমার শরীরের অবনতির দিকে যাবে, আমার মৃত্যু ঘনে আসবে আস্তে আস্তে। এছাড়া তার কোনো পদ্ধতি নেই। চিকিৎসা নিতে এসে একজন রোগী যখন তার জীবন নিয়ে শঙ্কার মধ্যে পড়ে যান, তখন আসলে তাকে সান্ত্বনা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অনুসন্ধানের শুরুতেই এমন শঙ্কার কথা বলার পেছনে একটা কারণ আছে। কারণটা হলো ঔষধ। আপনাদের নিশ্চয়ই সেই প্যারাসিটামল কাহিনীর কথা মনে আছে, যে প্যারাসিটামল খেয়ে অনেকের মৃত্যু হয়েছিল। সেই আলোচিত ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়েছিল একটা তদন্ত কমিটি। বাংলাদেশের সমস্ত ঔষধ কোম্পানির সমস্ত ঔষধের ওপর তদন্ত কমিটির করা সেই প্রতিবেদনই আমাদের অনুসন্ধানের প্রথম এবং প্রধান সূত্র। প্রতিবেদনে অনেকগুলো কোম্পানির ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার ভিত্তিতে 20টির মতো কোম্পানিকে করা হয়েছে নিষিদ্ধ। তার ভেতর কয়েকটি কোম্পানির ঔষধ সংগ্রহ করার সিদ্ধান্ত নিলাম। ক্রেতা সেজে দোকান থেকে বেশ কিছু নমুনা কেনা হলো। যে 3টি নমুনা নেওয়া হলো তার নাম এভার্ট, স্পার্ক এবং টুডে ফার্মাসিউটিক্যালস। এইটা কোনটা? স্পার্ক। এটা হলো রেনিডিন, টুডে ফার্মা। আরেকটি দোকান থেকে সংগ্রহ করা হলো আরো কিছু ওষুধ। এসব ওষুধ কিন্তু নিষিদ্ধ। তারপরও কেন এসব বিক্রি করা হচ্ছে জানতে চাই। 2 টাকা দেখেন 5 টাকা বিক্রি করতেছে, তো দেখেন এখানে আপনার লাভটা কার হচ্ছে বেশি? যে বিক্রি করতেছে তার লভ্যাংশ বেশি হচ্ছে। তার মানে কিন্তু ভয়ঙ্কর। দোকান মালিক অথবা দোকানদার জানেন ওষুধটি নিষিদ্ধ, ওষুধের মান নিয়েও আছে প্রশ্ন, কিন্তু তারপরও তিনি বিক্রি করছেন কেবলই লাভের আশায়। দায় দায়িত্ব কিংবা ব্যবসার নৈতিকতার বালাই নেই দোকান থেকে তুলে নেয়ার তাগিদও। ওষুধ বিক্রি করবো মুদির দোকানের মতো, ওষুধ বিক্রি করতে গেলে আমার লাভ হইলে চলে, এটা কি কাজ হচ্ছে না হচ্ছে না এটা আমার দেখা যায়। আইনের আওতা তো অবশ্যই আনা উচিত, কারণ যেহেতু আপনার এটা এরকম হচ্ছে, যে কোনো প্রকারে এটা বন্ধ করা দরকার। যেসব ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর, সেসব ওষুধ কিভাবে উৎপাদন করা হয় বা কিভাবে করা হয় বাজারজাত, কিংবা কোম্পানিগুলোর ওষুধের মান ঠিক আছে কিনা তা যাচাইয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি 5 সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত টিম গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ.ব.ম ফারুকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রথম দফায় 193টি কারখানা পরিদর্শন করে। ওই 193টি কারখানা এবং আরও বেশ কিছু নতুন প্রতিষ্ঠান সহ 84টি কোম্পানির মান দেখার জন্য তৃতীয় দফায় তদন্ত শেষে সম্প্রতি একটি প্রতিবেদন দেয়া হয়েছে। কোনো কোম্পানিতে ফার্মাসিস্টই নেই, বাইরের দিকে তালা মারা, ভিতরে সমানে প্রোডাকশন চলছে। যেসব কোম্পানিগুলো আমাদেরকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে, পরবর্তীকালে বাধ্য হয়েছে ঢুকতে দিতে, তারা নকল ওষুধও তৈরি করছে। শুধু নিম্নমানের ওষুধ তৈরি করে না, অন্য কোম্পানির ওষুধও তৈরি করছে। যে 84টি কোম্পানির ওষুধের মান নিয়ে প্রশ্ন ওঠে, তার মধ্যে 20টি কোম্পানির উৎপাদন লাইসেন্স বন্ধের সুপারিশ করা হয়। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত ওষুধ প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করে। এগুলো হলো এক্সিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডলফিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ড্রাগল্যান্ড লিমিটেড, গ্লোব ল্যাবরেটরিজ লিমিটেড, জালফা ল্যাবরেটরিজ লিমিটেড, কাফমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেডিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ড্রাগ ফার্মা লিমিটেড, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রেমো কেমিক্যালস লিমিটেড, রিড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কাইল্যাব, স্পার্ক, স্টার, সুনিপুন, টুডে, ট্রপিক্যাল এবং ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া 14টি কোম্পানিকে সব ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ করার কথাও বলা হয়েছে।
বলা হয়েছে 22টি কোম্পানিকে পেনিসিলিন ও সেফালোস্প্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বন্ধ করার কথাও। তবে নন পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উৎপাদন করা যাবে। এছাড়া একটি কোম্পানির পেনিসিলিন এবং সেফালোস্প্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ এবং হরমোন জাতীয় ঔষধ উৎপাদন বন্ধের সুপারিশও করা হয়েছে। যার নাকি কোনো রকমের ফেসিলিটি নেই তাকেও ওই পেনিসিলিন গ্রুপ অ্যান্টিবায়োটিক বানাতে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিয়েছে। যার কোনো রকমের ফেসিলিটি নেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাকে সেফালোস্পোরিন বানানোর অনুমতি দিয়েছে। ওই যে তিনটি কারখানার কথা বললাম, যেই কোম্পানিটি, তার হরমোন বানানোর ফেসিলিটি নেই, অথচ তাকে হরমোন বানাতে দেওয়া হচ্ছে। যার অ্যান্টি ক্যান্সার ওষুধ বানানোর সুযোগ নেই তাকে অ্যান্টি ক্যান্সার বানানোর ওষুধ। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দায়ী ওই যে কোম্পানি তা না, যারা নাকি অনুমতি দিচ্ছেন, যারা নাকি মনিটরিং করছেন, যাদের পর্যবেক্ষণ করার কথা নিবিড়ভাবে, তারাও কিন্তু ব্যর্থ হয়েছেন এই সম্পূর্ণ কাজগুলো করতে। যে ঔষধের ঝুঁকি আছে, যে ঔষধ খেলে রোগ বৃদ্ধির শঙ্কা থাকে, সেই ঔষধ দিনের পর দিন উৎপাদিত হয়েছে, বাজারজাত হয়েছে, বিক্রি হয়েছে, মানুষও খেয়েছে। মানুষ তখন খেয়েছে না জেনে, কিন্তু এখনকার অবস্থা তো ভিন্ন। এখন এটা নিষিদ্ধ হয়েছে। তাহলে এখনকার অবস্থা কি জানতে চাই, আপনাদের জানাতেও চাই। এভার্ট ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানির খোঁজে সাভারের ব্যাংক কলোনি এলাকায় টিম 360 ডিগ্রি। গলিপথ পেরিয়ে কিছুক্ষণ যাবার পরই একটি সাইনবোর্ডে চোখ পড়ল। এটি হচ্ছে এভার্ট ফার্মাসিউটিক্যালস, যেটি আমরা খুঁজছিলাম। আমাদের উপস্থিতি টের পেয়ে মূল ফটক খুলতে চাইল না কেউ, বরং ভেতর থেকেই কথা বলতে শুরু করলেন। আপনারা কয়জন আছেন ভিতরে? শ্রমিক কই? তাহলে কি উচ্চ আদালতের নির্দেশ পাবার পরই কারখানাটি বন্ধ করে দেয়া হলো? হয়তোবা তাই। কারখানার পেছনে যেতেই চোখ পড়ল এমন আবর্জনার স্তূপে। পরিবেশও বলছে কারখানাটি বন্ধ, কারণ এমন পরিবেশ থাকলে ঔষধ উৎপাদন করার কথা নয়। আমরা ফিরে যেতে চাইলাম, আর ফেরার পথেই দেখা হলো এই তরুণের সাথে। যেটা জানি আমরা 7 জন ইলেকট্রিশিয়ান, ও আমি আর আমার 2টা ভাই আছে আর 3টা হেল্পার আছে। আমরা এই 7 জন ইলেকট্রিক কাজ করি। তার মানে নিষিদ্ধ হবার পরও ওষুধ উৎপাদন করে চলছে কারখানাটি, আর উৎপাদন হলে তো বাজারজাত করা হচ্ছে। তবে কিছু বলার আগে শক্ত প্রমাণ থাকা জরুরি, আর প্রমাণের জন্য আমরা যেতে চাই ওষুধের দোকানে। টঙ্গীর এই দোকানে পাওয়া গেল নিষিদ্ধ এভার্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঔষধ। নিষিদ্ধ হবার পরও কিভাবে ওষুধ উৎপাদন করা হচ্ছে সেটা মালিকের মুখ থেকেই শুনতে চাই। রাজধানীর মিরপুরে পাওয়া গেল কোম্পানির মালিক কবির হোসেনকে। কথার শুরুতেই তিনি কিভাবে এই ব্যবসায় এলেন সেটাই জানালেন। ফুডে ব্যবসা ছিল আমার ভগ্নিপতির। ওই ব্যবসা থেকে ব্যবসা শিখতে শিখতে একসময় লাইসেন্সটা কিনে রাখছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে আমি এখানে ফার্মাসিস্ট, কেমিস্টের মাধ্যমে, ট্যাক্সের লোকের মাধ্যমে আমি এখানে ফ্যাক্টরিটা করি। তার মানে ফার্মেসির দোকান থেকে ঔষধ কারখানার মালিক। আমার যতক্ষণ পর্যন্ত আমি ট্যাক্সের সিডি না পাইছি ততক্ষণ পর্যন্ত আমার প্রোডাকশনের রাইট ছিল, আমি প্রোডাকশন করছি। হিসেবটা মিলছে না। নোটিশ তো পাবার কথা আরও 1 মাস আগেই। 14/7/2016 তারিখে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 15/6/16 তারিখে উৎপাদন বন্ধ করা হয়। সিলগালা করে দেবার পরও কারখানাটি ওষুধ উৎপাদন করে কিভাবে? উৎপাদন বন্ধ করার পরে যদি সে করে থাকে, এই উৎপাদন করে থাকে, তাহলে সে আরেকটি ভায়োলেশন করেছে। সিলগালা করে দেবার পর গোপনে ওষুধ উৎপাদন করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই গোপন বিষয়টি তাদের গোপনভাবে জানবার কথা। তবে প্রকাশ্যে তদন্ত কমিটির বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন এভার্টের মালিক কবির হোসেন। ফারুক স্যার টাকা খাইছে, ফারুক স্যার দলে টাকা খাইছে, এটা সত্য। ধরেন মনে করেন আমি কি করবো, সেকেন্ড টাইম আমিও টাকা দিছি, আমার তো খাইছে, আমার তো টাকা খাইছে, 1 লক্ষ টাকা খাইছে। আমি তাদের দুঃসাহস দেখে অবাক হচ্ছি যে তারা এই ধরনের একটি সর্বৈব একটি মিথ্যা কিভাবে অভিযোগ আনলো। আমরা যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই কাজগুলো করেছি, সত্যনিষ্ঠভাবে আমরা কাজ করেছি, আমরা আমাদের বিবেকের কাছে খুবই পরিষ্কার। ঢালাওভাবে তারা আমাদেরকে অভিযুক্ত করবে কোনো রকমের কোনো ভিত্তি ছাড়া, এটি আরেকটি অনৈতিক কাজ, এবং সেটি আমি মনে করি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা দরকার। তবে প্রমাণ চাইতেই জবাবটা দিলেন কৌশলে। ঘুষের কোনো বাংলাদেশে প্রমাণ থাকে না। এটা আপনারা আমি ঘুষ দিলে যত ক্যামেরা হোক, আমি কত বাজে বিকাশ করে পাঠিয়ে দিলাম, ক্যামেরা আমার ধরতে পারবো।
তাই তো ঘুষ দেয়া কিংবা নেয়ার ক্ষেত্রে কেউ সহজে প্রমাণ রাখতে চায় না, কিন্তু এখন পর্যন্ত এভার্টের যে কাণ্ডকীর্তি দেখা গেল তাতে নিশ্চয়ই নতুন করে প্রমাণের প্রয়োজন পড়ে না যে একটা অপরাধ ঢাকতে গিয়ে এর মালিক আরেকটা অপরাধে জড়িয়ে পড়েছেন। নিষিদ্ধ হবার পরও ওষুধ উৎপাদন করেছেন, বাজারজাত করেছেন, বিক্রি করেছেন, মানুষের জীবন নিয়ে খেলেছেন। এর শাস্তি কি হওয়া উচিত এটা প্রশাসনই ভালো বলতে পারবে। ফিরছি একটা বিরতির পর। অনুসন্ধানের এক পর্যায়ে এসে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়। প্রশ্নটা হলো, কিসের ভিত্তিতে বিশেষ এই তদন্ত কমিটি গঠন করা হলো? পরে জানা যায় 1975-76 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি নীতিমালা তৈরি করে, আর এই নীতিমালার ভিত্তিতেই তৈরি হয় তদন্ত প্রতিবেদন। এই জিএমপি নীতিমালা না মানার কারণে এভার্ট কোম্পানির কারখানা বন্ধের সুপারিশ করা হয়। এবার দেখা যাক আরও বেশ কয়েকটি কারখানার দৃশ্য। টিম 360 ডিগ্রির অবস্থান মিরপুরের মণিপুর এলাকায়। আমাদের এবারের টার্গেট বিকল্প ফার্মাসিউটিক্যালস, যেটি এভার্টের মতো বন্ধ করে দেয়া হয়েছে। ভেতর থেকে একজন বেরিয়ে এলেন। কি অবস্থা আপনাদের কারখানা? মালিক কো? মালিক নাই। মালিক এখানে থাকে না, মালিক এখানে থাকে। কারখানাটি দৃশ্যত বন্ধ থাকলেও এই কোম্পানির ঔষধ কিন্তু ঠিকই পাওয়া গেল। কোম্পানির মালিক হাজী বেলায়েত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মিরপুর ছেড়ে টিম 360 ডিগ্রি এবার যাত্রাবাড়িতে। টিমের সদস্যরা যে পথ ধরে এগুচ্ছে সেই গলির নাম ডলফিন গলি, অর্থাৎ ডলফিন ফার্মাসিউটিক্যালসের নামেই নামকরণ করা হয়েছে এই গলিপথের। আমরাও যেতে চাই এই ডলফিন ফার্মাসিউটিক্যালসে। কারখানার ভেতরে ঢুকতেই একজন নিরাপত্তা কর্মী এগিয়ে এলেন। হ্যাঁ, এটা ওষুধ কোম্পানি ছিল, কিন্তু এখন বন্ধ। ডলফিনের মালিক সুলতান আহমেদকে খুঁজে পাওয়া গেল না, এমনকি তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেল। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। টিম 360 ডিগ্রি এবার রাজধানী ছেড়ে মুন্সিগঞ্জের পাইকপাড়ায়। খুঁজে পাওয়া গেল আমাদের কাঙ্ক্ষিত ঔষধ কারখানাটি, গ্লোব ল্যাবরেটরিজ লিমিটেড। এই কারখানাটি এখন যেন এক জঙ্গল বাড়ি। কারখানায় কাউকে পাওয়া যায়নি। সিলগালা করে দেবার পর হয়তো ওষুধ উৎপাদন বন্ধ রেখেছে কারখানাটি। কিন্তু নিষিদ্ধ হবার পরও যখন যেসব কোম্পানির ঔষধ বাজারে পাওয়া যাচ্ছে, তখন আসলে কি করা উচিত? এই প্রশ্নের জবাবটা পরামর্শ আকারে পাওয়া গেল অধ্যাপক আবম ফারুকের কাছ থেকে। দায়িত্ব 1 নম্বর নিতে হবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে, 2 নম্বর নিতে হবে ওষুধ সেই কোম্পানিকে, 3 নম্বর যে বিক্রি করে তাকে, 4 নম্বর যারা এখনো এগুলোকে প্রেসক্রাইব করছেন তাদেরকে। তার মানে একজন কিংবা দুজনকে সতর্ক হলে চলবে না, সচেতন হতে হবে সবাইকেই। তবে একটু বেশি সতর্ক হতে হবে একজন ঔষধ বিক্রেতাকে। তিনি যদি শুধু লাভের আশাই করেন, তাহলে তার বিপরীতে চলে যেতে পারে একজনের জীবন। শুধু অন্ধকার দিকই নয়, উজ্জ্বল দিকও আছে। কারণ অনেক ঔষধ প্রতিষ্ঠানের বিপরীতে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগটা উঠছে, আর এদের বিরুদ্ধেই কঠোর হতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে 40 বছর আগেও বাংলাদেশকে 70% ওষুধ আমদানি করতে হতো, আর এখনকার দৃশ্য পুরো উল্টো। দেশের চাহিদা পূরণ করে এখন বিশ্বের 123টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। এর মধ্যে এশিয়া মহাদেশে 33টি, আফ্রিকায় 34টি, ইউরোপে 26টি, অস্ট্রেলিয়া মহাদেশে 5টি, দক্ষিণ আমেরিকায় 21টি এবং উত্তর আমেরিকায় 4টি দেশে রপ্তানি করা হচ্ছে কয়েকশো কোটি টাকার ওষুধ। আমরা উন্নত বিশ্ব সহ 123টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি করছি। এই রপ্তানির পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান আইএমএস এর প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের 240টি কোম্পানির মধ্যে 68 ভাগ ওষুধ উৎপাদন করে দেশের শীর্ষ 10টি কোম্পানি, আর বাকি 230টি কোম্পানি উৎপাদন করে মাত্র 32 ভাগ ওষুধ। আমরা 98% ওষুধ নিজেরাই উৎপাদন করি, মাত্র 2% ওষুধ, অর্থাৎ আমাদের বছরে যা ওষুধের প্রয়োজন তার মাত্র 2% আমরা বাইরে থেকে আমদানি করি। তো এবং এটা কিন্তু পৃথিবীর বহু উন্নত দেশেও কিন্তু এই ফিগারটা এত চমৎকার না। গুটি কয়েক প্রতিষ্ঠানের জন্য সম্ভাবনাময়ী এই খাত ধ্বংস হয়ে যেতে পারে না, আর এর জন্য সবার প্রথম এগিয়ে আসতে হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে। শুধু লাইসেন্স দেয়াই তাদের একমাত্র কাজ নয়, ঔষধের মান, কোম্পানির কারখানা মানসম্মত কিনা সেটাও দেখভাল করতে হবে তাদের। একই সাথে কারখানায় জিএমপি নীতিমালা মানা হয় কিনা সেটা দেখাও তাদের কর্তব্য, আর এই কর্তব্য তারা কতটুকু পালন করছে সেটাও তো দেখতে হবে। টিম 360 ডিগ্রি আবারও সাভারে। সাভারের রাজাসন এলাকা। মূল রাস্তা থেকে একটি গলি পথে ঢুকল টিম 360 ডিগ্রি। রাস্তা ধরে সামনে এগুতেই চোখে পড়ল বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই কারখানাটি। কারখানার বাউন্ডারির দেয়াল ঘেঁষে বিশাল এক ময়লার ভাগাড়। এমন পরিবেশে একটি ঔষধ কারখানা কি চলতে পারে? কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। আমি হেড অফিসে কথা বলতে পারছি। এখন কে আছে? আছে, খারাপ আছে। একটু বলেন, এই খবরটা বুঝছেন। যথারীতি এই কারখানার কেউ আমাদের সামনে আসতে চাইল না, ভেতর থেকেই কথা বলতে শুরু করলো। এমডি স্যার, সিএম স্যার, এমডি স্যার, চেয়ারম্যান স্যার সবাই গেছে হেড অফিসে। কালকে আইলে ভাই জানি। কিন্তু আমরা মালিক বিশ্বজিৎ সাহার সাথে কথা বলতে চাই। অনেক চেষ্টার পর তাকে খুঁজে পাওয়া গেল জাতীয় প্রেস ক্লাব এলাকায়। ওনারা মনে করতেছেন একই বিল্ডিংয়ে যদি এটা করা হয় কন্ট্রাডিকশন হইতে পারে, সেই জন্য এটা মানে টুল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আহ্বান করছে। ক্যামেরার সামনে কথা বলার জন্য প্রস্তুত হলেন তিনি, কিন্তু আমাদের প্রশ্ন শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সরি, এইখানে আমি আর এর সব মূল কথা হয়ে গেছে। আপনি যা যা আরেকটা কোশ্চেন লাগবে। আপনি বলেন কোন কথাটা আপনি বলেন। আমি সেটা বলতে চাচ্ছি যে আপনার ওই যে আমরা যে দৃশ্যটা দেখলাম, আপনার কারখানা অনেক বড় কারখানা, কিন্তু পাশাপাশি দেখলাম অনেকগুলো ময়লা আবর্জনার স্তূপ। এটা আপনি ইয়ে করবেন। এমন পরিবেশ দেখে যাদের ব্যবস্থা নেবার কথা, এবার সেই ওষুধ প্রশাসন অধিদপ্তরে টিম 360 ডিগ্রি। আসলে এটা উৎপাদনে আছে কিনা, নাকি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি সিলগালা অবস্থায় আছে, কি হয় এরকম যদি স্পেসিফিকলি আপনি আমাকে একটু জানান, তাহলে আমরা টিম পাঠিয়ে দিই। হ্যাঁ, টিম পাঠিয়ে দিয়ে আমরা ব্যবস্থা নিয়ে নেব। প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওষুধ কোম্পানির এমন পরিবেশে ওষুধ উৎপাদন করা যায় কিনা? ময়লার বাগাড় বা আশেপাশের জায়গা যদি অপরিচ্ছন্ন হয় কখনোই নীতিমালার ভিতরে পড়ে না, কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য তার চারিপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এইটাই নীতিমালা, এইটাই নিয়ম। আমাদের প্রশ্ন হলো, এমন অভিযোগ পাবার পরও ঔষধ কোম্পানিগুলোকে ছেড়ে দেয়া কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা? আসলে এখন পর্যন্ত এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি নিজ দায়িত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এসে অভিযোগ জানিয়ে যাবেন। আসলে অভিযোগ পাওয়াই নয়, এসব অভিযোগ তুলে আনাও কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে। ফিরছি আরও একটা বিরতির পর। অনুষ্ঠানের শুরুতে একজন তরুণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, তাকে নিশ্চয়ই এখনো ভুলে যাননি। ফয়সাল নামের সেই তরুণ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা আবারও তার কাছে ফিরে যেতে চাই, দেখতে চাই, জানতে চাই ফয়সালকে কোন কোম্পানির ঔষধ প্রেসক্রাইব করা হয়েছে, আর সেই ঔষধ আদৌ ফয়সালের কোনো কাজে আসছে কিনা। ফয়সালকে যেসব ওষুধ দেয়া হয় তার একটি হচ্ছে ইপোসাইট। এটি একটি
অ্যান্টি ক্যান্সার ঔষধ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম টেকনোড্রাগস। অথচ তদন্তকারী কমিটির প্রতিবেদনের তথ্য বলছে জিএমপি নীতিমালা না মানায় এই কোম্পানিকে 3 ধরনের ঔষধ উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করা হয়। এর মধ্যে অ্যান্টি ক্যান্সার ড্রাগও আছে। তার মানে ফয়সাল যে ইপোসাইড ওষুধটি নিচ্ছেন সেটিও নিষিদ্ধের তালিকায়। ফয়সাল কি জানেন এই তথ্য? আমাদের ডাক্তার লেখা দিতেছে, আমরা তো আনতেছি। তদন্ত প্রতিবেদন দেখে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের দিকে। কোম্পানিটা কি কোম্পানি? আসলেই তো, ফয়সাল এখন কি করবেন? নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে দ্বিধা করলেন না বিছানায় শুয়ে থাকা এই তরুণ। তো ব্যথার জন্য যদি এইসব ওষুধ থাকে তো ওষুধটা তো একবারই নিম্নমানের, তো এটা দিলে তো আমার ব্যথা বাড়বো ছাড়া কমবো না। সব শেষে তিনি ওষুধটা ফেরত দিতে চাইলেন, কারণ এটা যেহেতু ভালো না, কোনো কাজে দেয় না, আমি ওষুধ নিব কেন? পাশে থাকা এই মহিলা সেবিকার কাছে আমরা প্রতিবেদনের কাগজ দেখিয়ে ওষুধ সম্পর্কে জানতে চাই। এটা টেকনোরি, আমাদের এখানে টেকনোরিটা কি সাপ্লাই আছে, তো আমাদের যা অর্ডার তাই আমরা ফলো করি। এবার তিনি আমাদেরকে টেকনোড্রাগসের আরেকটি ওষুধ দেখালেন। এটাই স্যার মেন ওষুধ। পাশে থাকা এই রোগীর নাম মোমেন, তিনিও ক্যান্সারের রোগী। তাকেও একই ওষুধ দেওয়া হয়েছে। এখানে ভর্তি হয়ে আসে, 21 দিন পর আসে, কেমন দিয়ে যায়। আমরা আবারও মহিলা সেবিকার সাথে কথা বললাম। ডাক্তাররা যে অর্ডার দেয় আমরা ওই অনুযায়ী কাজ করি। যে মিলিগ্রাম লিখবে, যে কদিন দিতে বলবে, আমার ঠিক ওইটাই দিব। আমার ফাইল অর্ডার ছাড়া কাজ করি না। তার মানে চিকিৎসক লিখেন বলেই সেবিকা ওষুধ সেবন করতে দেন। আমরা সেই চিকিৎসকের সামনে হাজির হলাম যিনি টেকনোড্রাগসের ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন, কিন্তু ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হলেন না তিনি। পার্শ্ব প্রতিক্রিয়া যদি ওই ড্রাগের মধ্যে ওই ড্রাগ না হয়ে অন্য ড্রাগ থাকে তাতে হবে, সেটা তো ওই ড্রাগ না অন্য ড্রাগ আছে, সেটা তো ওষুধের যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ওরা যে দেখে ছাড়পত্র দেয়, ওদেরকে ওরা বলতে হবে যে এই ড্রাগের মধ্যে যেটা সেই ড্রাগ না অন্য কিছু আছে, সেটা আমাদেরকে মেসেজ দিতে হবে। এবার টেকনোড্রাগসের মালিক শাহজালালের সামনে টিম 360 ডিগ্রি। ওনারা কোনোদিনই আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে ইন্সপেকশন করে এত বড় কাভারিং করতে পারবে বলে আমার মনে হয় না। এই অভিযোগের সত্যতা মেলাবো, কিন্তু তার আগে এই অবস্থা থেকে উত্তরণের পথটা জানতে চাই তার কাছেই। হ্যাঁ, অ্যান্টি ক্যান্সার সুপারিশ করছে, ঠিক আছে। আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলতে পারবে না যে নিম্নমানের বা ভেজাল ওষুধ বা কোনো ইয়া তৈরি করছে। যদি কেউ এরকম বলে থাকে, আমি মনে করি তাদের ব্যর্থতা, তারা জানে না ও ভেজাল ওষুধ কি, নিম্নমানের ওষুধ কি। সাইডে যদি কেউ মানে ভেজাল ওষুধ তৈরি করে, সেটার জন্য কোম্পানিগুলো দায়ী না, সেটার জন্য দায়ী, আমি দায়ী বলবো না, আমাদের সরকারের ব্যর্থতা এবং আমাদের ওষুধ প্রশ্ন অধিদপ্তরের ব্যর্থতা। এবার বাস্তবে টেকনোড্রাগসে যেতে হবে। টিম 360 ডিগ্রি যাত্রা শুরু করলো নরসিংদীর দিকে। শহরের মধ্যেই পাওয়া গেল প্রতিষ্ঠানের একটি ইউনিট। ভেতরে প্রবেশ করতেই এই কর্মকর্তা এগিয়ে এলেন। এই কর্মকর্তাকে দেখে মনে হচ্ছে তিনি খুবই সতর্ক আছেন। প্রথমেই তিনি আমাদেরকে নিয়ে গেলেন একটি হল রুমে। তদন্ত কমিটির সুপারিশের পরও উৎপাদন হচ্ছে কিনা জানতে চাই তার কাছে। বাংলাদেশের প্রাইম মিনিস্টারও যদি বলে যে ওষুধ বানাইতে না, কিন্তু আমি বলবো যে এটা আমরা বানাবো। এমন দুঃসাহসী কথা বলে আসলে তিনি কি বোঝাতে চাইলেন? এবার জানতে চাই তদন্ত কমিটি কতক্ষণ সময় নেয়। মনে হয় সম্ভবত ঘন্টাখানেকের বেশি তো নাই। তিনি বলছেন 1.5 ঘন্টা, আর মালিক বলেছিলেন 1.5 মিনিট। আসলে কার কথা সত্য? এবার এই কর্মকর্তা কারখানা দেখাতে আমাদের নিচে নিয়ে আসলেন। সুরক্ষিত প্রবেশ গেট পেরুতেই আমাদের জানানো হলো ক্যামেরা নিয়ে প্রবেশ সম্ভব নয়। সবশেষে এই কর্মকর্তা আমাদেরকে প্রতিষ্ঠানের ছাদে নিয়ে গেলেন। বোঝা গেল আবাসিক এলাকায় কারখানাটি গড়ে তোলা হয়েছে। চোখে পড়ল ময়লা আবর্জনার স্তূপ।
তার মানে তদন্ত কমিটি যে তথ্য উপস্থাপন করেছে সেটিও সত্য। এমন পরিবেশে ওষুধ উৎপাদন করলে সেটি খেলে কি ধরনের সমস্যা হতে পারে সে বিষয়ে কথা বলতে চাই এই চিকিৎসকের সাথে। এইসব মানসম্মত না এরকম কোম্পানির ওষুধ যদি আমরা খেয়ে থাকি, আমার তো অসুখ আমার সারার সম্ভাবনা নাই, উপরন্তু আমি আরও ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু তদন্ত কমিটির সুপারিশের পরও প্রতিষ্ঠানটি দিব্যি ওষুধ উৎপাদন করছে। আমরা এ বিষয়ে কথা বলেছি তদন্ত দলের প্রধান আবম ফারুকের সাথে। তারা যদি তারপরেও এটাকে তৈরি করে তাহলে বুঝতে হবে যে তারা জনস্বাস্থ্যের যে ঝুঁকিটা তারা তৈরি করছে এইটার বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো সমীহবোধ তাদের নাই। তারা এই জন্য সামান্যতম কোনো বিবেচনার মধ্যে নিচ্ছে না জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টা, এবং এটা অতিমাত্রায় আমি মনে করি যে এটা একটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ বিষয় তারা করছে, এবং এটা তাদের অবিলম্বেই বন্ধ করা উচিত। যাদের এমন ওষুধ উৎপাদনের প্রযুক্তি নেই অথচ তারা নিয়মিতভাবেই ওষুধ বাজারজাত করছে, তাহলে এই তদন্ত রিপোর্টের সবশেষটা কি সেটাও তো জানতে হবে। যে নীতিগতভাবে সংসদীয় কমিটির এই সিদ্ধান্ত, এই প্রস্তাবনাগুলোকে মন্ত্রণালয় গ্রহণ করেছে, আমরা পর্যায়ক্রমে সবগুলোই বাস্তবায়ন করে ফেলব। সুপারিশ হয়তো বাস্তবায়ন করা হবে, কিন্তু যতদিনে বাস্তবায়ন করা হবে ততদিন পর্যন্ত যেসব ক্ষতি হবে তার দায়ভার কে নেবে? আমরা জানতে পেরেছি এই কোম্পানির ঔষধ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ঔষধ প্রশাসন অধিদপ্তর কোম্পানির পক্ষ হয়ে প্রতিবাদ করে এবং নিরপেক্ষতা হারায়। আর এই ঘটনাটা নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভও জানিয়েছে। আর এত কিছুর পর আসলে আমাদের আর নতুন করে কিছু বলার থাকে না, বাকিটুকু আপনারাই বুঝে নিন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।